ধরেন শুরু করছেন? আসতেছে না কেন এখনো? কিন্তু আগেটাই দেখাচ্ছে। ইয়ে তো পাচ্ছি না। আমি বুঝছি না, তো লেট আসছে। দেখি কোনটা। ওইটা চলতেছে, কিন্তু এখানে তো পাচ্ছি। কমেন্ট না হলে তো বুঝতে পারবো না। পাইছি পাইছি পাইছি, পেয়েছি। এটা আর একটু ঘুরে দেন। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে পারো তাহলে একটু রেসপন্স করো তো, শুনতে পাও কিনা কমেন্টে জানাও। শোনা যায়? ওকে, সরি, আসলে আমাদের একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল। তো আমি প্রথম প্রশ্নটা আবার একটু রিক্যাপ করি। দেখো, আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে যে কণিকের পরমাণবিক সমীকরণ হচ্ছে এক্স ইজিক্যাল টু 3 + AT স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু, এবং একই ক্ষেত্রে একই সাথে দেওয়া আছে আমাদের ওয়াই ইজিক্যাল টু 2AT। এটা হচ্ছে আমাদের কণিকের এক্স এবং ওয়াই দুইটা ভ্যালু দেওয়া আছে, এবং আমাদেরকে বলছে যে কণিকটার শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা বের করতে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ওকে, এখন দেখো আমাদের এখানে কিন্তু আমাদের এক্স এবং ওয়াইয়ের মধ্যে রিলেশনটা বের করতে হবে। দেন আমরা সমীকরণটা বের করবো। সমীকরণটা বের করে আমরা দেখবো যে এই সমীকরণটা আমাদের কিসের, এবং সেই সমীকরণ অনুযায়ী আমরা তার শীর্ষবিন্দুটা বের করতে পারবো। এখানে দেখো আমাদের প্রথমে আমরা এক্সের ভ্যালুটা নিলাম। এক্সের ভ্যালুটা নেওয়ার পরে আমাদের এক্স নিয়েছি। এক্স নেওয়ার পর আমরা 3টাকে দিকে শিফট করে নিয়েছি, আর রাইট সাইডে থাকে আমাদের AT স্কোয়ার। এবং আমরা টি স্কোয়ারকে একদম ফ্রি করে নিয়েছি। টি স্কোয়ারকে ফ্রি করে নিলে আমাদের এখানে থাকে এক্স মাইনাস 3 ডিভাইড বাই এ। এটা হচ্ছে আমাদের টি স্কোয়ারের ভ্যালু। এবং একই ক্ষেত্রে আমাদের দেখো, আমাদের দেওয়া ছিল ওয়াই ইজিক্যাল টু 2AT। ওয়াই ইজিক্যাল টু 2AT, এবং এখান থেকে আমরা টিকে যদি ফ্রি করি তাহলে ওয়াই ডিভাইড বাই 2A। এবং একই ক্ষেত্রে আমরা যদি টি স্কোয়ার যদি করে দিই, যদি টি স্কোয়ার করি তাহলে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4A স্কোয়ার। টি স্কোয়ার আমরা কেন করছি, কারণ আমাদের এখানে দেখো যে টি স্কোয়ারের মানটা আমরা পেয়েছি। এই জন্য টি স্কোয়ার মানটা আমরা ইজিলি বসাইতে পারি। আমরা চাইলে রুট করে বসাতে পারতাম, বাট ওইদিকে সমস্যা না গিয়ে আমরা ডিরেক্টলি বসাবো। ডিরেক্টলি বসালে কিন্তু আমরা আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজি হবে। তো এখানে দেখো টি স্কোয়ার ভ্যালুটা, যে টি স্কোয়ার পরিবর্তে আমরা এই মানটা বসিয়েছি, এই মানটা, এবং আমাদের রাইট সাইডে যে আগে মানটা ছিল ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4A স্কোয়ার, এটা ছিল আমাদের টোটালি মান। তারপরে দেখো এখানে কি করেছি, এখান থেকে দেখো আর জাস্ট আর্গুন করে দিয়েছি। আর্গুন করে দিয়েছি, দেখো সরি, এখানে এটা মাইনাসই হবে। আর্গুন করে দিয়েছি, তাহলে 4A স্কোয়ার এক্স মাইনাস 12। এটিকে যদি গুণ করে দিই 4A স্কোয়ার এক্স মাইনাস 3 4 12A স্কোয়ার ইজিক্যাল টু আমাদের ওয়াই স্কোয়ার এ। এখন এখান থেকে আমরা জাস্ট উভয় পক্ষ থেকে একটা এ বাদ দিয়েছি, কারণটা আমাদের এই যে ওয়াইটাকে ফ্রি করতে হবে, ওয়াই স্কোয়ারটাকে ফ্রি করতে হবে। এই কারণে আমরা উভয় সাইড থেকে এ বাদ দিয়েছি। তো এ বাদ দিলে আমাদের এই সাইডে থাকে আমাদের ওই সাইডে থাকলো, সাইডটাকে চেঞ্জ করে নিচ্ছি জাস্ট। ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4AX এখান থেকে একটা এ চলে গেছে, এবং একই ক্ষেত্রে 12A, কারণ 12A স্কোয়ার ছিল, এখান থেকে আমাদের একটা এ চলে গেছে। এখন এখান থেকে আমাদের ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4A ব্র্যাকেট, তারপর আমরা জাস্ট 4A কমন নিয়েছি। কমন নেওয়ার পর এক্স মাইনাস 3 আসছে। এখন এই সমীকরণটা কিন্তু আমাদের ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4AX এই সমীকরণের সঙ্গে মিলে যায়, যেটা আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ, একটা প্যারাবোলা পরাবৃত্তের সমীকরণ। এখন পরাবৃত্তের সমীকরণের জন্য আমরা শীর্ষবিন্দু যে স্থানাঙ্কের যে ফর্মুলাটা আছে, নর্মালি আমাদের x, 0 হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর ফর্মুলা। তো এখানে দেখো আমাদের এখানে x এর পরিবর্তে আমাদের আছে কত, x মাইনাস 3 এবং 0 তো 0 আমাদের সূত্রের ফর্মুলা। তারপর আমাদের x এর জায়গায় যদি আমরা x মাইনাস 3 বসাই, ওইটাকে যদি আমরা 0 হিসেবে ধরে নিই, দেন আমাদের
এক্সের যে ভ্যালুটা পাবো, এক্সের মেনি ভ্যালু পাবো কত, 3 পাবো। তাহলে আমাদের 3,0 হচ্ছে আলটিমেটলি আমাদের 3,0 আমাদের হচ্ছে অ্যান্সার। দেখো 3,0 আমাদের অ্যান্সার। ওকে, সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। এরপর হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এক্স স্কোয়ার ডিভাইড বাই 30 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 14 ইজ ইকুয়াল টু 1 উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের এই যে উপবৃত্তের, এটা একটা উপবৃত্ত বলছে, এবং বলছে নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, ডিস্টেন্সটা, এটা কত একক, এটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে দেখো আমাদের সমীকরণটা ছিল, সমীকরণ যদি আমরা লিখি এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 30 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 14 ইজিক্যাল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্তির সমীকরণ। ওকে, এটা ইলিপস বা হচ্ছে ওকে একটা উপবৃত্তির সমীকরণ। এখন এই সমীকরণের ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো নিয়ামক রেখাটা হচ্ছে আমরা যে একটা উপবৃত্তটা ড্রয়িং করি। আচ্ছা, যাই হোক, মোটামুটি একটা উপবৃত্ত বলা যায়। আচ্ছা, এটা একটা উপবৃত্ত আমাদের কিন্তু দুইটা এপিসেন্টার বা উৎকেন্দ্রিকতা থাকে। এপিসেন্টার মানে সেন্টার না, উৎকেন্দ্রিকতা যেটাকে বলে। বৃত্তের ক্ষেত্রে হচ্ছে একটা সেন্টার থাকে বা কেন্দ্র থাকে, বাট উপবৃত্তের ক্ষেত্রে আমাদের দুইটা উপকেন্দ্র থাকে। তো এই দুইটা উপকেন্দ্রের যে কোনো একটা উপকেন্দ্র বরাবর যদি আমরা একটা লম্ব রেখা হচ্ছে একটা লম্ব রেখা টানি, তাহলে হচ্ছে এটা আমাদের একটা নিয়ামক রেখা। এক্ষেত্রেও যদি এই বিন্দুর ক্ষেত্রে যদি আমরা হচ্ছে লম্ব বরাবর রেখা টানি, তাহলে হচ্ছে আমাদের একটা নিয়ামক রেখা। লম্ব বরাবর কার সাপেক্ষে বলতেছি আমরা, ধরো যে আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের, আর এখানে হচ্ছে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের লম্ব বরাবর আমি রেখাটা টানলাম একটা ডিরেক্ট উপকেন্দ্র বরাবর। তাহলে এই যে দুইটা উপকেন্দ্রের জন্য দুইটা নিয়ামক রেখার সমীকরণ, এই যে মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। মধ্যবর্তী দূরত্বই হচ্ছে আমাদের নিয়ামক রেখাদের মধ্যবর্তী দূরত্ব। এখন এখানে দেখো নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, দূরত্ব আমরা এখানে লিখলাম প্লাস মাইনাস 2a/e। আচ্ছা, 2a/e এটাও হতে পারে, আবার হচ্ছে এটাকে আমরা বলতে পারি 2 প্লাস মাইনাস 2b/e, এটা হতে পারে। এখন দেখো, এখন a এবং b এটা ডিপেন্ড করে, আসলে a এবং b ডিপেন্ড করে। যদি আমাদের উপবৃত্তের ক্ষেত্রে মানে এক্সের নিচে যে অংশটা থাকবে, আমাদের যে হরটা থাকবে, সেটাকে বলছি আমরা a, এই পার্টটাকে আমরা বলি a, এবং এই পার্টটাকে বলি আমরা b। এখন যদি আমার উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে যদি এর মানটা বড় হয়, তখন আমরা এই সমীকরণটা ইউজ করব। আর যদি আমাদের বির মানটা যদি বড় হয়, তাহলে হচ্ছে তখন আমরা এই সমীকরণটা ইউজ করব। তো এই উপবৃত্তের ক্ষেত্রে আমাদের দেখো বড়কে এখানে 30 হচ্ছে 14 থেকে বড়, মানে এর মানটাই বড়, এই জন্য হচ্ছে আমরা প্রথম সমীকরণটা বের করব। ওকে, তো এখন আমাদের এখানে এর মানটা আমরা জানা আছে, বাট ইর মানটা জানা নেই। তো ইর মানটা আমরা যদি বের করে নিই, ইর মানটা আমরা বের করে নেব। তো ই ইজিক্যালটা আমরা লিখতে পারি এক্সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, যেটাকে আমরা বলি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যেহেতু আমাদের এটা বড়, এই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। দেখো এখানে, তারপরে আমরা রুট যদি করি, তাহলে 1 মাইনাস বি স্কোয়ারের মানটা হচ্ছে কত, কোথায় গেল, আচ্ছা, বি স্কোয়ারের মান হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 14 আর হচ্ছে 30। এটা একবার লিখলাম কেন, কারণটা হচ্ছে দেখো এটা কিন্তু ডিরেক্ট বি না, মানে হচ্ছে আমাদের এটাকে স্কোয়ার করে দিতে হবে। উপবৃত্তে যদি আমি আইডিয়াল ফর্মেশনটা লিখি, তাহলে হচ্ছে আমরা বলছি হচ্ছে এই যে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ। এখন এটাকে যদি আমরা এই সমীকরণে কনভার্ট করি, দেন এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার রুট থার্টি স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার রুট 14 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আলটিমেটলি কিন্তু জিনিসটা সেম। ওকে, স্কোয়ার করে দিলে স্কোয়ার রুট চলে যাবে। তো এই জন্য আমরা এই পার্টটা লিখেছি। তাহলে এখানে দেখো, এখানে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে 30 মাইনাস 14 ডিভাইড বাই হচ্ছে 30, এরপর হচ্ছে আমাদের কত, 30 থেকে 14 বাদ দিলে আমাদের থেকে 16কে রুট করলে আমাদের 4, এবং নিচে থেকে হচ্ছে 30, 4/30। ওকে, তাহলে 4/30 যদি আমাদের হয় এখানে। আচ্ছা, তোমরা কি ক্লিয়ারলি শুনতে পারতেছো বা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা। ওকে, তাহলে 30
আচ্ছা এখানে 30, ও আচ্ছা 30, এখানে একটা রুট লেখা হয়নি, আচ্ছা রুট হয়ে যাবে, নিচে রুট থাকবে। এখন আমাদের ডিরেক্টলি নিয়ামক রেখার যে মধ্যবর্তী দূরত্ব এটা আমরা বের করি। দূরত্ব হচ্ছে আমাদের ডিস্টেন্স, দেখো ডিরেক্টলি যদি আমরা ডিস্টেন্স লিখি, ডিস্টেন্স প্লাস মাইনাস 2a/e, তো আমাদের এর যে মানটা আছে প্লাস মাইনাস, এর মান হচ্ছে আমাদের 30, তো এখানে 30 লিখলাম, না এর মান হচ্ছে √30, সরি এর মান হচ্ছে আমাদের √30, এবং হচ্ছে আমাদের এর মান হচ্ছে আমাদের 4/√30, 4/√30, তাহলে আমাদের এখানে দেখো 4/√30, তাহলে আলটিমেটলি এটা ভাগ হয়ে যাবে প্লাস মাইনাস, তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা √30টা উপরে উঠে যাবে এবং তখন হয়ে যাবে √30 গুণ হয়ে যাবে, তার মানে √30 যদি গুণ করি আমরা শুধু পাবো 30কে যদি আমরা এখানে 4 দ্বারা ভাগ করব, তাহলে 30 দুগুণে 60, 60কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 4 × 60, তাহলে 15 প্লাস মাইনাস 15, এটা হচ্ছে আমাদের দুটো নিয়মক রেখার মধ্যবর্তী দূরত্ব। ওকে, প্লাস মাইনাস 15, এই যে 15, তো এখানে আমাদের তো প্লাস মাইনাস কিছু দেয়নি, জাস্ট হচ্ছে 15 ভ্যালুটা দিয়েছে, তো ঠিক আছে আমরা 15 ভ্যালুটা ইউজ করবো এখানে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমাদের এ একটা পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে -1,3 এবং বি একটা পয়েন্ট -2,1 বিন্দুগামী সরলরেখার উপস্থিত পি এ, বিন্দুর স্থানাঙ্ক কোনটি? আচ্ছা আমি একটা সরলরেখা টানলাম, এই যে এটা সরলরেখা স্ট্রেট লাইন, এই যে এটা একটা এ পয়েন্ট, এই যে এ পয়েন্ট, এইটা এ পয়েন্টের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে -1,3, তারপরে বি একটা পয়েন্ট দেওয়া আছে, বি একটা পয়েন্ট সরলরেখার উপরে দেওয়া আছে বি ইজগুলো দেওয়া আছে আমাদের কত -2,1, এবং এই সরলরেখার উপর আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমাদের কি, এখানে একটা ধরলাম পি একটা বিন্দু, এই বিন্দুর হচ্ছে মান এ, তাহলে আমাদের এই যে পি যে পয়েন্ট আছে পয়েন্টের স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, এখন দেখো এখানে তিনটা বিন্দুই কিন্তু এই একই সরলরেখার উপর অবস্থিত, তাই না? তো তিনটা বিন্দু যদি একই সরলরেখার অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি যে তিনটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু ঢাল সমান, ওকে স্লোপটা সমান, বা হচ্ছে আমাদের স্লোপটা সমান, ঢাল বা সমান। তাহলে এখানে দেখো, তাহলে এ এবং বি যে ঢালটা, এখান থেকে যদি আমরা বলি যে বি এবং পি ঢালটা দুটো সমান, কারণ হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা যদি এ বির ঢালটা প্রথমে নেই, দেখো এ বির ঢাল কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, তাই না? তাহলে 1 - 3, এই যে 1 - 3 কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর, তাহলে -2 + 1, এটা হচ্ছে আমরা এবি রেখার ঢাল আমরা বের করলাম, এবি রেখার ঢাল। আচ্ছা আমরা বলতে পারি যে এবি ঢাল, এবি সমান এবি রেখার ঢাল, এটা যদি আমি আরেকটু লিখি, তাহলে এবি রেখার ঢাল হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের দেখো এবি রেখার ঢাল, তারপর হচ্ছে আমাদের বিপি রেখার ঢাল, যেহেতু আমাদের একই সরলরেখার উপর অবস্থিত তিনটা বিন্দু, তিনটা পয়েন্ট, ওকে রেখার ঢাল। আচ্ছা এখন আমরা এবি রেখার ঢাল সমান হচ্ছে আমাদের বিপি রেখার ঢাল আমরা লিখবো, লেখার পরে হচ্ছে আমরা আলটিমেটলি এর মানটা বের করবো। এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা টি পয়েন্টটা আমরা বের করতে পারবো ইজিলি ভাবে। তো এখানে দেখো আমরা যদি এবি রেখার ঢাল আমরা কি লিখতে পারি, এবি রেখার ঢালের জন্য আমাদের কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের এখানে কি, কোটি মানে হচ্ছে আমাদের ওয়াইয়ের যে ভ্যালুটা আছে, এটা আমরা বলি কোটি বাংলায়, ওয়াইয়ের যে ভ্যালুটা আছে, ওকে তাহলে 1 - 3 মানে y2, এটা হচ্ছে, এটা যদি আমরা ধরি y2, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আবার এটাকে আমরা যদি ধরলাম হচ্ছে x3, তারপরে y3, ওকে। এখন এখানে দেখো যে y2 - y1, এটা হবে y1, y2 - y1, তাহলে হচ্ছে 1 - 3 ডিভাইড বাই হচ্ছে আমাদের ডিভাইড বাই কত, x2 - x1, তাহলে -2 + 1 ইজিক্যাল টু হচ্ছে আমাদের বিপি রেখার ঢাল, বিপি রেখার যদি আমরা ঢাল বের করি a - 1 মানে হচ্ছে আমাদের y3 - y2, তারপর হচ্ছে আমাদের এখানে কি x3 - x2, তাহলে a সূত্র অনুযায়ী মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2। আচ্ছা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে থাকতেছে আমাদের কত 1 - 3, তারপরে -2, এবং তার নিচে থাকছে কত -2 + 1, তারপরে -1, তার মাইনাস মাইনাসে চলে যাবে, চলে গিয়ে আমরা লিখতে পারি একবারে 2 লিখবো, ওকে। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের কি আছে a - 1 a + 2, এখন আলটিমেটলি যদি আমরা এটাকে আর্গুন করে দিই, আর্গুন করে দিলে হচ্ছে আমাদের
2a প্লাস 2 ইজ ইকাল টু a মাইনাস, আচ্ছা 2a প্লাস হচ্ছে 4 হবে এটা, সরি 2a প্লাস 4 প্লাস হচ্ছে a মাইনাস 1। তো এই পার্টটাকে যদি আমরা এখানে লিখি, দেখো তো এইটাকে আমাদের রাইট সাইডে এটাকে আমরা লেফট সাইডে পার করে নিলে এখান থেকে 2a থেকে a বাদ দিলে আমাদের থাকে a, এবং এই 4টা এদিকে 4টা হচ্ছে রাইট সাইডে গিয়ে হবে -4, তার -4 আর -1, তার মানে a ইজ ইকুয়াল টু আলটিমেটলি হচ্ছে -5। তো পি পয়েন্ট আমাদের কি ছিল, a, a, তার মানে কি এর মান যদি -5 হয় তাহলে কি হবে -5, -5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, -5, -5, তাহলে বি হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ওকে, আচ্ছা আমাদের প্রশ্নটা সলভ হয়ে গেল। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের একটা 4y মাইনাস 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0 এবং হচ্ছে 4y মাইনাস 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত একক, এটা আমাদেরকে বের করতে বলছে। এখন এখানে দেখো রেখাদ্বয় দুইটা আছে আমাদের, প্রথম রেখা এবং দ্বিতীয় রেখা, দুইটা কিন্তু সরলরেখার সমীকরণ। এই সরলরেখার যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিস্টেন্স আমাদের বের করতে হবে। ধরো এটা হচ্ছে প্রথম সরলরেখা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখা। এই সরলরেখার এটা সমীকরণ আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 4y মাইনাস 3x প্লাস হচ্ছে 12, এবং এই যে সরলরেখাটা আছে এই সরলরেখা হচ্ছে 4y মাইনাস 3x প্লাস হচ্ছে 3 ইজ ইকুয়াল টু 0। দুটি সরলরেখার যে মধ্যবর্তী ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে হবে কত একক। তো দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলাটা হচ্ছে আমাদের, এটা ফর্মুলা c2 মাইনাস c1 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আসি যে c2 c1 কি, a আবার ab কি। c হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, সরলরেখার ক্ষেত্রে যেটা ধ্রুবক থাকে সেটাকে বলি আমরা c, মানে c দ্বারা প্রকাশ করি সাধারণত। তো c2 হচ্ছে আমরা ধরে নিলাম এই দ্বিতীয় সমীকরণের জন্য আমাদের সবগুলো হচ্ছে দ্বিতীয় সমীকরণের জন্য যে আমাদের ধ্রুবকের মানটা আছে এটা হচ্ছে c2, আর প্রথম সমীকরণের জন্য মানটা আছে এটা হচ্ছে আমাদের c1। ওকে, c1 আর হচ্ছে আমাদের দেখো y সহগ এবং x এর সহগ দুইটা সমীকরণের ক্ষেত্রে মানে একই, আর একই থাকতে হবে, কারণ হচ্ছে যদি একই না থাকে তাহলে আমাদেরকে দুইটা মনে করো যে সহগটা দুইটা সমান করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের y সহগটা ধরে নিলাম আমি এর মান, আর হচ্ছে আর x এর সহগটা ধরে নিলাম আমি বির মান। আমি ধরতে পারি a b যে কোনোটা তুমি ধরতে পারো, এখানে সমস্যা নেই, এটা ধরে নিলে হবে, বাট এটাকে আমাদের অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে রাখতে হবে। ওকে, মানে এখানে যেন কোন ধরনের নেগেটিভ মান না আসে, কারণ ডিস্টেন্স তো বা দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না সাধারণত, মানে হয় না আর কি। তো c2 মাইনাস c1 মানে 3 না, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা নিতে পারি c2, তাহলে 3 মাইনাস হচ্ছে 12, অ্যাবসলিউট ভ্যালুকে আমরা কি করব, কার মধ্যে রাখবো, এর মান কত আমাদের, এর মান এখানে 4y সহগ 4 স্কোয়ার এবং বির মান হচ্ছে আমাদের 3 স্কোয়ার, আচ্ছা 3 না -3 স্কোয়ার, আলটিমেটলি কিন্তু ওটা প্লাসই হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে 3 মাইনাস 12 তাহলে থাকে হচ্ছে -9, আর নিচে থাকে হচ্ছে আমাদের 416 প্লাস হচ্ছে 3 থেকে 9, তাহলে হচ্ছে 25কে রুট করলে হচ্ছে 5 থাকে, 25কে রুট করলে আমাদের থাকে হচ্ছে কত 5, এটাও আমাদের অ্যাবসলিউট ভ্যালুর মান, অ্যাবসলিউট ভ্যালু। তারপর এখানে আমাদের যদি এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে বসিয়ে দিই তাহলে সবগুলো পজিটিভ হয়ে যাবে, তাহলে 9/5 থাকবে আমাদের, 9/5 থাকবে। এখন দেখো 9/5 কোথায় আছে, 9/5 হচ্ছে আমাদের এতে আছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আমাদের এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কোনটি। এটা একটা উপবৃত্তের সমীকরণটা বলে দিয়েছে, এখন এটা আমাদের কেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে হবে। এখন এখানে দেখো 2x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন এখানে দেখো, আচ্ছা এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে উপবৃত্তিটা আমরা আইডিয়াল মানে স্ট্যান্ডার্ড ফর্মুলাতে বানাবো। দেখো উপবৃত্তিটা মনে করো যে স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে সরি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের উপবৃত্তের আইডিয়াল ফর্মুলা। তো 2x স্কোয়ার আমি রাখলাম, তারপর এক্সগুলো একদিকে ওয়াইগুলো অন্যদিকে করলাম, অন্যদিকে করি এখানে, তারপর হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার লিখলাম, তারপর হচ্ছে -2y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন
দেখো এখানে 2x² মাইনাস 8x, আচ্ছা এখান 8x প্লাস হচ্ছে আমরা নিব এখান থেকে যদি আমি 3 3 কে 9, 9 2 18 আছে, কেন নিচ্ছি আমি বলতেছি 18 18, তারপরে আচ্ছা এই পার্টটাকে আমরা লিখতে পারি এইভাবে যে y², এই যে y² মাইনাস 2 ইন্টু 1 ইন্টু y প্লাস হচ্ছে 1²। ওকে, এটা এই সমীকরণটা কার? y মাইনাস 1 y মাইনাস 1 হোল স্কোয়ার, এটার সমীকরণ। তারপরে আমরা এই পার্টটাকে আমরা 2 কমন নিলে x² মাইনাস হচ্ছে 4 2 8, তাহলে 4x প্লাস হচ্ছে 9 2 18। ওকে, প্লাস হচ্ছে আমাদের এই পার্টটাকে আমরা একবার লিখতে পারি y মাইনাস 1 হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে y মাইনাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে ফর্মুলা, এটা 0 এখানে 0। ওকে, এখন দেখো এখন এখানে আমাদের 2 ছিল x² মাইনাস 4x, 4x, আচ্ছা 8x 4x। ওকে, প্লাস আচ্ছা এটাকে আমরা যদি সরি 8 না দিয়ে আমরা যদি 18 না দিয়ে আমরা যদি কত দিই 8 দিই। ওকে, 8 দিই, আচ্ছা 8 দিব এখানে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 4। ওকে, এখানে আমরা 4 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখানে যে আমরা 8 যে এখানে লিখছিলাম, কারণ 8 আমরা নিয়েছি নিজে মানে সমীকরণটা মেলানোর জন্য আমরা 8 নিয়েছি। তো এখানে কি করবো, 8 যেহেতু আমরা লেফট সাইডে বেশি নিয়েছি 8, তাহলে রাইট সাইডে আমরা কী নিব 8 নিয়ে নেবো, তাহলে 8টা ব্যালেন্স হয়ে যাবে, আলটিমেটলি 8 ভ্যালুটা কেটে যাবে আর কি। তখন দেখো এখানে তারপর হচ্ছে এখানে 4, তারপরে এখানে হচ্ছে আমাদের y মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। দেন আচ্ছা এইটাকে আমরা সূত্র লিখতে পারি না যে 2 ইন্টু x² 2 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে আমাদের 2a² প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। ওকে, এখন এই ফর্মুলাটাকে আমরা কি লিখতে পারি, x মাইনাস 2 হোল স্কোয়ার সামনে 2, তারপর হচ্ছে এখানে আচ্ছা এটা আমি পুরোটা পরে লিখতেছি, প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এখন এইটাকে আমি ডিভাইড করে দিব, কারণ হচ্ছে আমাদের এক্সটার্নাল ফর্মুলা লাগবে, তাহলে x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের কত 8, প্লাস হচ্ছে 1 মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের 8 ইজ ইকুয়াল টু 1, কারণ আমরা এইটাকে ডিভাইড করে দিয়েছি। ওকে, এখন দেখো এখানে এই 2 আর 8 কাটাকাটি করে তাহলে আমার থাকতেছে হচ্ছে উপরে x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের 4 প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার 1 মাইনাস 1 কমন y মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড হচ্ছে আমাদের 8 ইজ ইকুয়াল টু 1। এখন এটা আমাদেরকে কী করতে হবে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য আমাদের কি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের x, y কেন্দ্রের যে উপবৃত্তের জন্য, তাহলে x, y এটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। তো x এর মান এখানে কি আছে, x এর মান x মাইনাস 2 আছে। আমরা এটাকে পুরোটাকে x কনসিডার করতেছি, এটাকে y কনসিডার করতেছি, তো পুরোটা x আছে, তাহলে হচ্ছে আমাদের x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তারপর হচ্ছে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে x এর মান হচ্ছে আমাদের কত পাচ্ছি 2, আর এখানে হচ্ছে 1, তাহলে 2, 1 হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক 2, 1। ওকে, 2, 1 কোথায় আছে, 2, 1 হচ্ছে a নম্বর আছে, এই যে কাটনা আছে। ওকে, আচ্ছা তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। ওকে, আমাদের এখানে পরবর্তী প্রশ্ন আছে, এটা ইন্টিগ্রেশনের সমাধান প্রবলেম আছে একটা। ইন্টিগ্রেশন প্রবলেমটা হচ্ছে আমাদের বলছে 3 সামেশন অফ 0 থেকে আমাদের লিমিটে কত দিতে হচ্ছে π/2, তারপর হচ্ছে সাইন 3x e টু দি পাওয়ার cos 3x, এখানে হচ্ছে dx। ওকে, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের লিমিটটা কত 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। এখন 0 থেকে π/2 ইন্টিগ্রেশন করতে হবে। এখানে দেখো এইখানে আচ্ছা এটা আমরা ডিরেক্টলি ইন্টিগ্রেশন এভাবে ইন্টিগ্রেশন করলে অনেক বড় হয়ে যাবে, এটাকে আমরা শর্ট ফর্মুলা নিয়ে আসবো। শর্ট ফর্মুলা আমরা হচ্ছে তার জন্য আমরা কিছু ভ্যালু হচ্ছে আমরা ধরে নিব নিজের মতো করে। আচ্ছা আমরা ধরি cos 3x ইজ ইকুয়াল হচ্ছে আমাদের z, তো একে যে আমরা ডিফারেন্সিয়েশন করি কি আসবে আমাদের, কসকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন আসে, মাইনাস সাইন 3x, বাট এখানে তো x শুধু বানাই 3x আছে, তাহলে 3x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের 3 থাকবে, এখানে থাকবে dz। আচ্ছা
এখান থেকে হচ্ছে ডিএক্স, এখান থেকে হচ্ছে আমাদের ডিজেড। তাহলে আমরা লিখতে পারি যে ডিজেড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -3 sin 3x, sin 3x। তাহলে আমাদের সমীকরণ ছিল এই যে এইটা। তো এখানে দেখো সমীকরণে আমরা যদি মানটা বসিয়ে নিই, এই মানটা তো আমার এখানে আছে, তাই না? বা এইটাকে, এই মাইনাসটাকে আমরা যদি এই সাইডে পার করে দিলাম, তো মাইনাস ডিজেড, এই পার্টটা এবং এই পার্টটা মিলে কিন্তু আমাদের হচ্ছে মাইনাস হচ্ছে ডিজেটের মান। ওকে, মাইনাস ডিজেটের মান। আচ্ছা আমরা আগে লিখি মাইনাস ডিজেটের মান। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যেহেতু আমরা ধরে নিয়েছি ভ্যালুগুলো, তাহলে আমাদের লিমিটটাও কিন্তু অভিভাবক চেঞ্জ হবে। দেখো লিমিট কি আমরা কীভাবে চেঞ্জ করবো, এই পার্টটাতে খেয়াল করো। এই পার্টটাতে আমরা যে লিমিট চেঞ্জ করার জিনিসটা খেয়াল করি। দেখো আমরা আমাদের এখানে কিন্তু কার সাপেক্ষে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতেছি, এটা হচ্ছে আমাদের ডিএক্সের সাপেক্ষে। কিন্তু আমরা যখন ধরে নিচ্ছি জেড, এখন জেডের সাপেক্ষে আমাকে ডিভিশন করতে হবে। এবং জেড এক্সের ভ্যালুটা তখন ছিল হচ্ছে, এক্সের সাপেক্ষে যখন করছি তখন হচ্ছে 0 থেকে আমাদের π/2 ছিল। তাহলে আমাদের জেডের ভ্যালুটা আমাদের ওভাবে বের করতে হবে। তো এক্সের জন্য আমরা যে জেডের ভ্যালুগুলো পাবো, এগুলো আমাদের বের করে নিতে হবে। দেখো এখানে এক্সের মান যখন আমাদের 0 ছিল, তখন আমাদের জেডের মান কত হয়ে যাবে, এই ফর্মুলা যদি আমরা 0 বসাই, এক্স মান যদি আমরা 0 বসাই, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0 cos 0। cos 0 ডিগ্রি মান কত, cos 0 মান হচ্ছে 1, cos 0 মান 1। তাহলে আমরা লিখতে পারি যে এক্সের মান, আচ্ছা এক্স এত কিছু না লিখে এক্স সমান 0 হলে জেড সমান 1 হয়ে যাবে। এবং আর এক্সের মান যদি π/2 হয়, তাহলে আমাদের কী হবে, এখানে দেখো π/2 হলে হচ্ছে আমাদের 3π/2, তার মানে হচ্ছে আমাদের 270 ডিগ্রি। cos 270 ডিগ্রি মান কত, 270 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0। ওকে, হ্যাঁ 270 ডিগ্রি মান 0। তাহলে এক্সের মান যদি আমাদের π/2 হয়, তাহলে আমাদের জেড মান হয়ে যাবে আমাদের 0। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে এটাকে লিমিটটা হয়ে যাবে আমাদের আগেই তো। আচ্ছা এখানে এই 3টা সামনে যদি আমি একদম লিখে দিই, তাহলে খুব বুঝতে সুবিধা হয়। 3 এই যার জন্য আমরা মানটা বের করেছি। তো এখানে হচ্ছে আমাদের এক্স মান যখন 0 ছিল তখন পেয়েছি আমরা 1, এবং এক্স মান যখন π/2 ছিল তখন আমরা পেয়েছি হচ্ছে কত, 0। ওকে, এবং 3 sin x dx এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস ডিজেড লিখতে পারি। মাইনাস ডিজেড আমি লিখলাম। তারপরে হচ্ছে আমাদের ইর উপর হচ্ছে আমাদের cos 3x আছে, মানে cos 3x এর পরিবর্তে আমরা লিখতে পারি জেড। ওকে, এখন ডিজেড, এটা হচ্ছে আমাদের আলটিমেট ফর্মুলা ডিজেড। বাট মাইনাসটা যদি আমরা সামনে দিলাম, বাট এখানে দেখো মাইনাসটা উঠে দিয়ে আমরা যদি লিমিটটাকে মনে করে চেঞ্জ করে দিই, তাহলে আমাদের মাইনাসটা উঠে যাবে। মানে লিমিটটা উল্টে দিলে মাইনাস চিহ্নটা উঠে যাবে। তাহলে এখানে ছিল কত, 1, এটা হয়ে যাবে 0, আর এটা হয়ে যাবে 1। ওকে, তাহলে আমাদের কী হবে, ইজেড ডিজেড। এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ইজেডই থাকবে। আচ্ছা এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের ইজেডই থাকবে। তাহলে আমাদের ইজেড, তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি ইজেড হচ্ছে আমাদের কত, 0 থেকে 1। তো জেড মান যখন 0, না জেড মান প্রথমে 1 বসাবো, জেড মান যদি 1 বসে তাহলে আমাদের ই হবে। এবং জেড মান যখন 0 বসাবো তখন হচ্ছে e⁻0 মানে কি হতো, 1। মানে কোনো কিছুর ওপর যদি আমার 0 বসে, তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি মানটা হয়ে যাবে 1। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোথায় পাচ্ছি, e−1। আচ্ছা ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের a ইজ গ্রেটার দ্যান হচ্ছে 1, এর যত ভ্যালু সেটা হচ্ছে আমাদের 1 থেকে বড় হবে। বড় হলে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার, ddx অফ ln a⁻x। তো আমরা a⁻x কে আমরা ধরে নিলাম x, নর্মালি আমরা x ধরে নিলাম। তাহলে আমরা শুধুমাত্র ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কী পাবো, 1/x। এটা হচ্ছে পুরোটা x, ধরে নিলাম হচ্ছে 1/x। তাহলে 1/x মানে কত, এটা আমাদের a⁻x। বাট আলটিমেটলি তো এটা x না, তাই না? যেহেতু লিমিটটি x না, তাহলে এটাকে আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে হচ্ছে a⁻x। তো a⁻x কে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি 1/x, তাহলে a⁻x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কী পাবো, এই ডিরেক্ট ফর্মুলা a⁻x ln a। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কিন্তু ডিরেক্ট ফর্মুলা। ওকে, মানে ddx অফ হচ্ছে আমাদের a⁻x কে আমরা ডিরেক্ট লিখতে পারি হচ্ছে a⁻x ln a। কীভাবে আসলে এটা হচ্ছে, এটা ডিরেক্ট ফর্মুলা এবং এটা প্রমাণ করা যায়।
প্রমাণ করতে পারবো। এখন প্রমাণ আসলে আমাদের যেহেতু দরকার নেই, আমরা এটা করতেছি না। তো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। তো এটা এখানে একটু কাটাকাটিয়ে যাবে মনে হয়, এ টু দি পাওয়ার এক্স, ওকে, এ টু দি পাওয়ার এক্স লনে। আচ্ছা, এখানে কাটাকাটি করলে শুধুমাত্র আমাদের লনে থাকে, লনে থাকে। তো লন হচ্ছে আমাদের আলটিমেটলি ফাইনাল আনসার। ওকে, আচ্ছা আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আর ইজিক্যাল টু 8 cos থিটা প্লাস 6 হবে, সরি 6 হবে না, এটা হচ্ছে 8ই হবে, 8 sin থিটা কণিক দ্বারা এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণটা বের করতে হবে। আচ্ছা, এটা বলছে কণিক, বাট এটা কি কণিক এটা আমাদেরকে বের করতে হবে। মানে সমীকরণটা যেভাবে বের করতে পারি, তাহলে আমরা এক্স অক্ষ থেকে খণ্ডিত কতটুকু অংশ আছে এই অংশটা বের করতে পারবো। আচ্ছা, এখানে দেখো যে আর ইজিক্যাল টু 8 cos থিটা প্লাস হচ্ছে আমাদের 8 sin থিটা। এখন আমি যদি উভয় সাইডে আমি আর দ্বারা গুণ করে দিই, তাহলে আর স্কোয়ার হয়ে যাবে এখানে, তাহলে আর দ্বারা গুণ করে দিলে আর 8 cos থিটা প্লাস হচ্ছে 8 sin থিটা। এখানে আর হবে, সরি, এখানে আর হচ্ছে 8 sin থিটা, এখন আমাদের কনিক্সের ক্ষেত্রে আমরা আর স্কোয়ার পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমাদের কি লিখতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে আমাদের দেখো এখানে, তাহলে আর লিখলাম 8 cos থিটা কেমন ধরে নিলাম হচ্ছে আমাদের কি, আচ্ছা সরি 8 cos থিটা না, এটাকে আমরা লিখলাম হচ্ছে 8 আর cos থিটা, কেমন 8 আর cos থিটা, 8 আর cos থিটা, এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি, তাহলে 8 আর sin থিটা। এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 8, যেহেতু cos-এর ফাংশন x, তাহলে হচ্ছে 8, তারপর হচ্ছে এখানে y। ওকে, এটা লিখতে পারি। এখন আমাদের দেখো এই দুটো বৃত্তের সমীকরণ কীভাবে বুঝলাম, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y ইকুয়াল টু 0, এটা কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ, কারণ এই সমীকরণটা কার সঙ্গে মিলে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু সি ইকুয়াল টু 0। এখানে কিন্তু সির মান নাই, সি মান হচ্ছে 0, কনস্ট্যান্ট মান হচ্ছে 0। তো এখানে দেখো এই ফর্মুলার সঙ্গে আমরা কন্টিনিউ করি, তাহলে হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রে আমাদের এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ অংশ হচ্ছে আমাদের √2g স্কোয়ার মাইনাস সি। এখন সির মান তো এখানে নাই, সির মানটা 0, বাট আমাদের জির মানটা বের করতে হবে। তো জির মানটা বের করার জন্য আমাদের কি, এই ভিতরে আমরা যে কেন্দ্রটা বের করি মাইনাস জি মাইনাস এফ, ভিতরে কেন্দ্র হচ্ছে আমাদের কত, তাহলে এটাকে যদি আমরা এই ফর্মুলার সঙ্গে হচ্ছে ম্যাচ করি, তাহলে 2 × 4 × x, আবার এখানে 2 × 4 × y, তাহলে হচ্ছে আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, যেহেতু আমাদের 4-এর সামনে মাইনাস আছে উভয় ক্ষেত্রে, তাহলে হচ্ছে -4 মিলে চলে যাবে, তাহলে 4,4 আসবে, 4,4। তার মানে আমরা পেয়ে গেলাম কত, জির মান 4, এফের মানও 4, আমাদের যেহেতু এফের মান এখানে লাগবে না, জাস্ট এখানে বসাই দিব আমরা। দেখো এখানে 2, তাহলে জি স্কোয়ার মানে 4 স্কোয়ার, কনস্ট্যান্ট মান 0, তাহলে হচ্ছে আমাদের 2 × 4 × 4, 4 দুগুণে 8। ওকে, 4 দুগুণে হচ্ছে 8, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন বলছে যে তিনটি সমতুল্য বল এবার একই সমতল বরাবর তিনটা বল আছে। এই তিনটা বল হচ্ছে আমাদের বলছে পি কিউ আর, তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থা আছে, একটা পয়েন্টে, একটা নির্দিষ্ট একটা ফিক্সড একটা পয়েন্টে ক্রিয়া করে সাম্য অবস্থা আছে, কিন্তু বল তিন দিকে ডিরেকশন আছে। তো এখানে দেখো বলছে যদি পি এবং কিউ এর ভ্যালু যথাক্রমে হচ্ছে 5√3 এবং 5√5 নিউটন হয়, এবং তাদের মধ্যবর্তী কোণ কত আছে π/2 মানে 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমাদের আর এবং কিউ এর আর যে বলটা আছে এটা হচ্ছে আমাদের কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমাদের বিষয় হচ্ছে এরকম, ফিগারটা ড্র করে দেখো, ধর এটা হচ্ছে আমাদের পি বল, এটা হচ্ছে আমাদের কিউ বল। তো পি মান আমাদের দেওয়া আছে কত 5√3, আর হচ্ছে আমাদের কিউর মান দেওয়া আছে 5 নিউটন। তো এদের সঙ্গে আর কোনো একটা অ্যাঙ্গেল করে আছে আর কি, ধরলাম যে আর এইটার মধ্যবর্তী জায়গাতে হতে পারে, বা আর ধরলাম এটার একটা লব্ধি, যদি তিনটা বল সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থা থাকলে দুইটা বল যদি পরস্পর 90 ডিগ্রি ক্রিয়া করে, তাহলে তাদের মাঝখানে কোনো একটা পয়েন্টে
যে ওই অপর মানে বাকি যে বলটা আছে এই বলটা হচ্ছে ক্রিয়া করে এটাকে ব্যালেন্সড অবস্থা রাখছে, তাহলে এটাকে আমরা বলছি লব্ধি বল। এটা হচ্ছে আর, ধরে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে যে এই যে আর বলটা আমাদের কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আসছে। ওকে, আর বল কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আসছে। এখন এখানে দেখো, আচ্ছা এই বলটাকে যদি আমরা এদিকে বাড়ি তাহলে এদিকে কোথাও হবে, এদিকে চলে যাবে। মানে আমরা লব্ধিটা ধরে নিচ্ছি হচ্ছে এই দিক বরাবর, দুটো মধ্যবর্তী বরাবর, বাট আলটিমেটলি মধ্যবর্তী হবে না, লব্ধিটা হবে হচ্ছে এই দিক। এদিক কোন দিক, মানে এইদিকে কোন দিকে, মানে কোন একটা দিক বরাবর হবে লব্ধিটা। তাহলে এখানে দেখো আমরা প্রথমে ধরে নিলাম হচ্ছে পি এবং কিউ এর যে বল আছে বল দুটো হচ্ছে লব্ধি হচ্ছে আর, এবং তাদের মধ্যবর্তী আমরা কোনটা বের করবো। তো মধ্যবর্তী কোণ বের করার জন্য আমাদের দেখো এদের তো পি এবং কিউ তো মধ্যবর্তী কোণ তো পাই বাই টু অলরেডি দেওয়া আছে। তাহলে আমরা জানি যে ফর্মুলার ক্ষেত্রে ট্যান ধরলাম ট্যান আলফা পি সাইন আলফা, এখানে হচ্ছে আমাদের কিউ প্লাস পি কস আলফা। আচ্ছা এখানে আমাদের ধরলাম এই যে এটা পি, এটা হচ্ছে কিউ, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা জাস্ট মানগুলো এখন বসাবো। দেখো এখানে ট্যান পাই বাই টু, তার যে মধ্যবর্তী কোণ আছে এটা আমাদের। তারপর হচ্ছে আমাদের দেখো এখানে, আচ্ছা তোমরা কি আমাদেরকে শুনতে পাচ্ছ কি না? এখানে একটা জিনিস, একটু কমেন্ট করো তো, একটু কমেন্ট করো। কমেন্ট করো। ওকে আচ্ছা ওকে আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো। ওকে আচ্ছা এখানে দেখো এখানে, আচ্ছা পির মান এখানে আমাদের দেখো পির মান আমরা এখানে কত হচ্ছে 5√3, তারপর হচ্ছে আমাদের সাইন যে আলফা, আচ্ছা এই কোণটাকে আমরা আলফা ধরে নিলাম। আচ্ছা এটা আমরা মধ্যবর্তী কোণ, এটাকে আলফা না ধরবো, এটা হচ্ছে আমাদের ট্যান থিটা, মানে এটা আমাদের মধ্যবর্তী মানে লব্ধিটা কত ডিগ্রি কোণে আর কি মানে আসছে এটা তো আমাদেরকে আমরা বের করে নেব। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আর হচ্ছে কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, এটা হচ্ছে ধরুন থিটা, এটা আমরা জানি না। তাহলে এখন সাইন হচ্ছে আমাদের কত π/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের কত কিউ এর মান কত আছে 5 প্লাস 5/3 হচ্ছে cos 90 ডিগ্রি, cos 90। এখন দেখা হচ্ছে cos 90 মান 0, sin 90 মান হচ্ছে 1, তার মানে কত, তার মানে হচ্ছে আমাদের এখানে 5√3 উপরে থাকতেছে আর নিচে থাকতেছে √3, না নিচে থাকতেছে 5, যেহেতু আমাদের এই পার্টটা 0 এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে 5, তাহলে 5 আমাদের কেটে যাবে, তাহলে আলটিমেটলি থাকছে কত tan θ = √3, tan θ = √3। তো tan √3 মান কত ডিগ্রি, tan √3 মান হচ্ছে tan এর কত ডিগ্রি হয় 60 ডিগ্রি হয়, তাহলে π/3, তাহলে থিটা মান আমরা পেয়ে গেলাম π/3। দেখো আমরা যদি এটাকে এই লাইনটাকে এদিকে মান করে যে একটা বাড়াই দিই, ধরো এটা একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, যেহেতু পরস্পর 90 ডিগ্রি করছে, এটা এক্স এটা ওয়াই, তো এটা হচ্ছে পুরোটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা দেখলাম কি এই কোণটা যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে আমাদের কী হবে, আচ্ছা এই কোণটা আমরা যদি ধরো যে পির সঙ্গে যে কোণটা, যেহেতু আমরা পির সঙ্গে ফর্মুলাটা বসিয়েছি, তো পির সঙ্গে কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি আসে, এই কোণটা 30 ডিগ্রি হলে আমাদের এই কোণটা কত হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি, যেহেতু আমাদের এটা আর এর মান, এটা হচ্ছে আমাদের আর এর মান। ওকে এই কোণটা 30 ডিগ্রি, তো এই 30 ডিগ্রির সঙ্গে আমরা যদি এই 90 ডিগ্রি যোগ করি 90 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে, তাহলে 30 + 90 তার মানে কত হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 2π/3, 120 ডিগ্রিকে লেখা যাচ্ছে আমাদের 2π/3। আচ্ছা আমরা এখানে 90 ডিগ্রি কেন যোগ করলাম, আমাদের বলছে যে এই আর বলটা হচ্ছে আমাদের কিউ এর সঙ্গে কত ডিগ্রি কোণ করছে এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা প্রথমে কী করছি পি এবং কিউ এর পি এবং কিউ দুটো, পি এবং কিউকে কিউর ক্ষেত্রে আমরা হচ্ছে মানে আটটাকে লব্ধি ধরে নিচ্ছি দুইটা বলের জন্য, আটটাকে লব্ধি ধরে আমরা হচ্ছে পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ দ্বারা হচ্ছে আমাদের লব্ধির সঙ্গে আমাদের পিটা কত ডিগ্রি কোণ আছে এটা বের করছি, বের করার পর আমরা তার বিপরীত কোণটা নিয়েছি, বিপরীত কোণের সঙ্গে আমাদের আর 90 ডিগ্রি যোগ করছি, মানে কত 90 ডিগ্রি যোগ করলে হচ্ছে আমাদের 2π/3 আসে।
তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে 2π/3। তাহলে আমাদের আর যে বলটা আছে এটা কিউবের সঙ্গে 2π/3 অর্থাৎ হচ্ছে 120 ডিগ্রি কোণে আছে। ওকে, তো পরবর্তী প্রশ্নে আমরা যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3y পরাবৃত্তের ছেদ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত? আচ্ছা, আমাদের ছিল হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x, তারপর হচ্ছে আমাদের x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3y, এটা হচ্ছে পরাবৃত্তদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত আমাকে বের করতে হবে। তো নর্মালি এটা আমরা যদি যেটাকে ইকুয়েশনকে সমাধান করি, দেখো y স্কোয়ার x স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু ভালোভাবে লিখি বা যদি গুছিয়ে লিখতে চাই। আচ্ছা, y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x, এই সবগুলোকে যদি আমরা x এ কনভার্ট করি, আচ্ছা এদিকে আমরা x এ কনভার্ট করবো তারপর y কনভার্ট করবো, আমরা একবার x এর মানটা বের করবো একটা, আর পরে হচ্ছে আমরা y এর মানটা বের করবো। তো এখানে দেখো ডিরেক্টলি আমরা যদি x না বসে y এর মান এখানে যদি আমরা বসাই, এই পার্টটা নিলাম x স্কোয়ার 3y, তাহলে হচ্ছে আমাদের y এর মানটা এখানে বসাবো। আচ্ছা, এটাকে বড় না করে ছোট করে দিই। আচ্ছা, এখানে আমি জাস্ট y স্কোয়ার লিখলাম, এখানে 3 লিখলাম। আচ্ছা, এইটাকে আমরা জাস্ট ফ্রি করি, y স্কোয়ার বাই 3, এটা হচ্ছে x। তাহলে x এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, এটাকে বসিয়ে দিলে এটা হচ্ছে আমাদের তারপর স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হয়ে গেলে আমাদের কী থাকতেছে 3y। ওকে, তাহলে y স্কোয়ার y টু দি পাওয়ার 4, তাহলে হচ্ছে 3 থেকে আমাদের 9 আসে, এবং হচ্ছে আমাদের কত এখানে কত আসছে 3y। তো এইটাকে আমরা যদি আবার আলটিমেটলি গুণ করে দিই, তাহলে y টু দি পাওয়ার 4 ইজগুলো হচ্ছে আমাদের 3 লং 27, 27y। তো এটাকে যদি আমরা পুরোটা পার করে দিই, আচ্ছা y টু দি পাওয়ার 4 27y, এই লাইনটা আমরা এখান থেকে কন্টিনিউ করি। দেখো এখানে তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস 27y ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমরা y কমন নিই যদি, তাহলে y কিউব থাকতেছে মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি y ইজ ইকুয়াল টু 0 সমাধান করলে, এবং y ইজ ইকুয়াল টু মানে y কিউব ইজ ইকুয়াল টু 27, তো 27কে আমরা যদি 3 কিউব লিখি তাহলে 27 হয়ে যায়। তার মানে থাকতেছে কত, y ইজ ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেছি, তাহলে এখানে কিউব চলে যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু 3 পাবো। তাহলে y মান পেয়ে গেলাম আমরা 0 এবং 3, y মানটা আমরা 0 এবং 3 পেয়ে গেছি। তাহলে এখানে দেখো যদি এখানে আমরা বসাই y মান, তো y মান যখন 0 বসাবো তাহলে x এর মান 0 হয়ে যাবে, এবং y মান যদি আমরা 3 বসাই তাহলে আমাদের x এর মান কত হয়ে যাবে, x এর মান হয়ে যাবে কত, x এর মান তাহলে 3 স্কোয়ার ডিভাইড বাই 3, তাহলে আলটিমেটলি 3 আসবে 3। আচ্ছা, এখন দেখি যদি আমরা ঢাল বের করি কত আসে। আচ্ছা, এই দুটা পয়েন্ট পেয়েছি, জাস্ট এই ছেদ বিন্দু বরাবর আমরা ঢাল বের করবো। তাহলে ঢাল হচ্ছে আমাদের y2 মাইনাস y1, তাহলে ধরলাম হচ্ছে y2 হচ্ছে 3, y1 হচ্ছে আমাদের y1 কত হচ্ছে 0, তাহলে 3,0, তারপর হচ্ছে আমাদের x2 হচ্ছে 3 আর x হচ্ছে 0, তাহলে হচ্ছে 3,0, তাহলে আলটিমেটলি এসে আমাদের কত আসে 1 আসে, সরলরেখাটা হচ্ছে 1। ওকে, 1 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে ট্রাইগোনোমেট্রিক একটা সমীকরণ, এটা আমাদের সলভ করতে হবে। কস কিউব, তারপর তার ভিতরে হচ্ছে কট ইনভার্স, আবার হচ্ছে কট, তার ভিতরে হচ্ছে কস ইনভার্স √3/2। ওকে, এখন দেখো এখানে আমরা প্রথমে এই পার্টটা নিয়ে চিন্তা করবো। এরকম সমীকরণের ক্ষেত্রে এই পার্টটা নিয়ে আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখো ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, তো কসের ক্ষেত্রে আমরা কী বলি যে আমরা লম্ব বাই ভূমি, কসের যে রেশিওটা আছে এটা আমরা বলি, সরি ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এখানে আমাদের 2, এটা হচ্ছে আমাদের √3। এটা কার ক্ষেত্রে লিখতেছি, এটা হচ্ছে আমাদের কস ইনভার্স হচ্ছে আমাদের cos ইনভার্স √3/2, এটা এই ক্ষেত্রে লিখতেছি। তো ভূমি বাই হচ্ছে আমাদের অতিভুজ আছে। এখন আমরা লম্বটা বের করবো, করলে আমরা কটের রেশিওটা বের করতে পারবো। এখন এখান থেকে আমরা লম্ব কীভাবে বের করবো,
লম্বটা বের করতে হচ্ছে আমাদের, দেখো এখানে পিথাগোরাস দিয়ে বের করবো। পিথাগোরাস দিয়ে বের করলে আমাদের এখানে আসে, ধরো এটা হচ্ছে এটা এ, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 স্কোয়ার ইজিক্যাল হচ্ছে √3 হোল স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অধিভুজ স্কোয়ার। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 4 ইজিক্যাল টু 3, তাহলে এ স্কোয়ার 3 মাইনাস, খুব ইন্টারেস্টিং, ওকে, এ স্কোয়ার ইজিক্যাল টু 3 মাইনাস 4, তাহলে এ স্কোয়ার ইজিক্যাল কত -1 আসবে। আচ্ছা 1 মিনিট, এ স্কোয়ার মাইনাস কিছু কথা না, এ স্কোয়ার ইজ -1, তাহলে হচ্ছে আমাদের কত আসে, ও সরি আমি সেটা ভুল লিখছি এখানে, এখানে অ্যাকচুয়ালি হবে ওয়েট এটা উল্টা লিখে ফেলছে। কস ইনভার্স হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভূমি হবে, এটা হবে অতিভুজ, তাহলে হবে আমাদের এই সেটা হবে এখানে দেখো ভূমি কোনটা, ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, আর এটা ধরলাম এ, তাহলে √3 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এ স্কোয়ার ইজিক্যাল টু আমাদের 2 স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার, ওকে। তাহলে এখানে 3 প্লাস হচ্ছে এ স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 4, তার মানে একে আমরা সমাধান করলে আলটিমেটলি 1 পাবো, ওকে। তাহলে এখানে পেয়েছি এর মান 1, এর হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের ইকুয়েশনটা ছিল কস কিউব, তারপরে কট ইনভার্স, তারপর হচ্ছে আমাদের আবার কট, তার ভিতরে রেশিও কি আছে, এর ভিতরে রেশিও আছে কস ইনভার্স √3 কমান √3 ডিভাইড হচ্ছে 2, ওকে, এটা রেশিও আছে। এখন যদি আমরা ফাংশনগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেবো, ওকে, কীভাবে উঠাবো দেখো, কট ইনভার্স, তারপর হচ্ছে আমাদের কট আছে, তারপরে এখানে দেখো এই কট ইনভার্সটাকে আমরা কস বানিয়ে দেবো, এটাকে আমরা কস বানাবো, যদি আমরা কসকে আমরা কট বানাবো, কসকে কট বানালে কী হবে, কট মানে কত, ভূমি বাই লম্ব, তাহলে এখানে আমরা কট লিখলাম, কট ইনভার্স লিখলাম, ভূমি বাই লম্ব, ভূমি কত আমাদের √3 ডিভাইড বাই 1, তাহলে দেখো এই যে এ ইনভার্স চলে যাবে, এই ইনভার্স যেটা চলে গেলে আমরা কী থাকতেছে আমাদের কস কিউব, তারপর হচ্ছে কট ইনভার্স, তাহলে এখানে থাকছে কত √3 1। এখন এই কটকে আমরা যদি কস বানাই, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, দেখো এখানে রেশিওটা চেঞ্জ হবে, আচ্ছা সেম ট্রায়াঙ্গেল হবে কিনা জানি না, আর আছে দেখি, তো সেম ট্রায়াঙ্গেলই হবে, দেখো এখানে হচ্ছে আমাদের ভূমি বাই লম্ব, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আচ্ছা ঠিক আছে। এটাকে আমরা যদি আবার কস বানিয়ে প্রিভিয়াসলি কস বানালে আমরা কত পাবো, কস বানালে কস কিউব আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে হচ্ছে আমাদের কস কিউব, তাহলে কস ইনভার্স ভূমি হচ্ছে আমাদের √3 ডিভাইড বাই 2, তখন এটাকে যে আমরা এই কস চলে যাবে, বা আলটিমেটলি আমাদের পাওয়ারটা ওভার হয়ে যাবে, উঠলে আমাদের √3 ডিভাইড বাই 2, এটাকে আমরা যদি কিউব করি তাহলে হচ্ছে আমাদের এখানে পাবো 3√3, আর 2কে যদি আমরা কিউব করি ওটা পাচ্ছি 8, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আমাদের, ওকে। আমরা পরবর্তী প্রশ্ন যাই। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 e⁻5x প্লাস e⁻5x মাইনাস 2 ডিভাইড বাই হচ্ছে x², এটা হচ্ছে আমাদের কত বের করতে হবে। এখন এই ফাংশনে দেখো যে আমাদের যদি আমরা x এর মানটা যদি ডিরেক্টলি বসাই দিই, দেখো 0/0 ফর্মুলা আসে, যেমন কি যেমন যে লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা আমি যদি 0/0 ফর্মুলা কীভাবে আসে আমি বলতেছি, তাহলে e⁻5x 5কে যদি আমরা তোমার মানে x এর মান তুমি 0 বলে দাও, তাহলে হচ্ছে e⁻0, তারপরে আমরা যদি একই ক্ষেত্রে x এর মান যদি 0 বসে এখানে 0 হয়ে যাবে, -2 ডিভাইড বাই হচ্ছে আমাদের x², মানে 0², যদি আমাদের x এর মান আমরা 0 বসাইছি তাহলে এই ফর্মুলা আসে, যে কোনো কিছুর ওপর 0 বসলে 1 + 1 -2, তার মানে 0/0। তো এরকম যদি আমার লিমিটের ক্ষেত্রে ফর্মুলা থাকে 0/0 অথবা হচ্ছে ∞/∞, তখন আমরা লাপিটাল রুল LH রুল যেটাকে বলি, অথবা হসপিটাল রুল এটাকে বলে, এই রুল
হচ্ছে ইউজ করবো। এই হসপিটাল রুলটা কি, এরকম যে জিরো বা জিরো ফর্মুলা অথবা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মুলা থাকে, তাহলে আমরা উপরে নিচে দুই মানে লব এবং হরে উভয়ের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করবো। এভাবে ডিফারেন্সিয়েশন করতে আগেতে থাকবো, মানে যতবার জিরো বা জিরো ফর্মুলা অথবা ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মুলা এদের ফর্মুলা পাবো, ততবারই আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো, করতে করতে আমাদের সমীকরণ মানে আমাদের ইকুয়েশনটা আগাবো। ওকে, এখন দেখো এটা আমাদের জিরো বা জিরো ফর্মুলা, তাহলে আমরা উপরে একবার ডিফারেন্সিয়েশন করবো, নিচে ডিফারেন্সিয়েশন করবো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে ডিফারেন্সিয়েশন করলে দেখো পুরোটাকে যে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আছে e⁻5x লেখা যায় e⁻5x, e⁻5x লিখতে হচ্ছে আমাদের e⁻x, ব্যাস হচ্ছে যেহেতু আমাদের শুধুমাত্র এক্স না, তাহলে সামনে হয়ে যাবে 5 প্লাস না মাইনাস হয়ে যাবে আবার -5x, তারপর হচ্ছে আমাদের জিরোকে যে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের জিরো পাবো, এটা আমরা লিখলাম না। তাহলে 2x স্কোয়ারকে আমরা লিখলে ডিফারেন্সিয়েট করলে 2x পাবো। এখন এটা কিন্তু আবার জিরো বা জিরো ফর্মুলা, দেখো মান বসিয়ে দেখো উপরে নিচে জিরো আসবে, তাহলে উপরে একবার উপরে নিচে পুরোটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন করবো। ওকে, তাহলে এটা যে আমরা লিমিট এক্স টেন্ডস টু জিরো, এখন উপরে একটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 25 কীভাবে আসবে, 5 আগে থেকেই ছিল, আবার e⁻5কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 5 ইন্টু e⁻5x, তারপর আবার আসবে 25 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং হচ্ছে আমাদের আমাদের কী থাকতেছে e⁻x প্লাস হচ্ছে 25 e⁻x, আর নিচে থাকতেছে আমাদের কত 2 থাকতেছে। ওকে, এখন আমরা যে মানটা বসিয়ে দিই, এখন কিন্তু আমার জিরো বা জিরো ফর্মুলা আসবে না, এখন আমরা ডিরেক্ট এক্সের মানটা আমরা বসিয়ে দেবো। এক্সের মানটা বসালে এখানে পাচ্ছি আমাদের কত 25, আর e⁻0 মানে কত 1, তাহলে 25 গুণন 1 প্লাস হচ্ছে আমাদের 25 গুণন 1 ডিভাইড হচ্ছে আমাদের 2, তাহলে 25 যোগ করলে হবে 50কে 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকবে কত 25 হচ্ছে আমাদের আছে। ওকে, পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের সামেশন অফ 0 থেকে 1, এটা হচ্ছে আমাদের লিমিট 1 - x, তারপরে 1 + x, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা দেখো এটাকে যে আমরা এটার মধ্যে সমাধান করতে বলছে, তাহলে 0 থেকে 1 এখানে দেখো একে আমরা যদি লিখি যে 2 - 1 + x, তারপর হচ্ছে আমাদের 1 + x, এটা কেন লিখলাম, এটা হচ্ছে লব এবং হরটা আমাদের উঠাই দিব, কাটাকাটি করে উঠাই দিলে আমাদের ফাংশনটা মানে ইন্টিগ্রেশন করতে ইজি হবে। তাহলে দেখো এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি 0 1, তাহলে 2 ডিভাইড হচ্ছে আমাদের 1 + x, এখানে আবার dx, আর ফাংশনটাকে ভেঙে দিয়েছি 0 থেকে 1, তারপরে আবার এখানে দেখো 1 + x ডিভাইড হচ্ছে 1 + x, তো 1 + x 1 + x dx, আচ্ছা এখানে dx, এটা কাটাকাটি করলে 1 হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের ফর্মুলাটা আসবে এরকম আসবে, তাহলে হচ্ছে আমাদের 0 থেকে 1 লিমিট 2 1 + x মাইনাস, আচ্ছা এখানে dx মাইনাস 0 থেকে 1 লিমিট, তারপর এখান থেকে 1, ওকে dx। এখন এখানে দেখো 2টা সামনে আসলো, 0 থেকে 1 লিমিটের মধ্যে যে আমরা 1 ডিভাইড বাই 1 + x কে আমরা লিখতে পারি ln 1 + x, বাট এটা তো আমাদের একটা লিমিট আছে, লিমিট হচ্ছে আমাদের 0 থেকে 1, এবং এটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে x 1কে আমরা যে ইন্টিগ্রেশন করি 0 থেকে 1 পাবো। এরপর হচ্ছে আমাদের দেখো 2 ইন্টু, এখানে যে মানগুলো বসাই 0 বসাই x এর মান, তাহলে হবে ln 1, এই পার্টের ক্ষেত্রে আছে, এই পার্টের ক্ষেত্রে আমরা ln 1 এবং আবার গুণ হবে কত, বিয়োগ হচ্ছে আমাদের কত আসে, বিয়োগ হচ্ছে আমাদের তারপর হচ্ছে 1 যদি বসালে তারপর ln 2 আসে, ওকে 2 ln 2, এবং তারপর হচ্ছে আমাদের দেখো এখানে যদি আমরা x এর মান 0 বসে 0, 1 বসলে 1 আসবে, ওকে 1 বসলে 1 আসে। দেখো এখানে তারপরে আচ্ছা এখানে তো একটু রেসপন্স করো তো, ওকে এখানে দেখো মেইন যে ফাংশনটা ছিল ln 1x, আচ্ছা 1x, আচ্ছা আমরা এইভাবে করবো। আচ্ছা এখানে দেখতেছে আমাদের
পরবর্তী স্লাইড কোথায়, ওকে। 2 ln 2 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের 2 ln 2 এবং -1। তো আলটিমেটলি ফর্মুলা কোনটা দেওয়া আছে 2 ln 2। আচ্ছা 2 ln 2 কে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের, দেখো এই 2টাকে যদি আমরা এইটুকুটাকে যদি আমরা সামনে 2টাকে আমরা পাওয়ার করে দিব, তাহলে ln 2 ইজ 2 × 2 স্কোয়ার -1, মানে এইটাকে আমরা উপরে উঠে দিচ্ছি, পাওয়ারটা করে দিচ্ছি, তাহলে পাবো হচ্ছে ln 4 -1। তো ln 4 -1 আমাদের কি দেওয়া আছে, আচ্ছা 1কে আমরা লিখতে পারি ln ই লেখা যায়, ওকে। ln 4 1 এর পরিবর্তে ln ই লেখা যায়, যেহেতু ln এর মান হচ্ছে আমাদের 1, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ln 4/e, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পজিটিভ কোথায়, ln 4/e, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা আমাদের একটা এবার প্রশ্ন হচ্ছে, আমাদের একটা ফাংশন দিয়েছে, ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেন কোথাটা আমাদের বের করতে হবে। তো ডোমেন আমরা যে জিনিসটা বের করবো, এটা হচ্ছে আমাদের কোন মানটার জন্য অসংজ্ঞায়িত হয় সেই মানটা বাদ দিয়ে বাকি যে মানগুলো পাবো, এটা হচ্ছে আমাদের ডোমেন। এখানে ফাংশনটা আমাদের এক্সের ফাংশন এই পাবে যেহেতু বলা আছে, এবং তার ক্ষেত্রে দেখো যে হরের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে কি কত, অ্যাবসলিউট ভ্যালু 2 + x। তো 2 + x এর ক্ষেত্রে দেখো এটা যদি আমরা 0 ধরি, পুরো ফাংশনটা পুরো যদি এই মানটা যদি আমরা 0 হয়ে যায়, আলটিমেটলি কিন্তু পুরো ফাংশনটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে, ওকে। তো এটা যদি আমরা 0 ধরি, তাহলে 2 + x = 0, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে -2। তাহলে -2 ব্যতীত যত সংখ্যা আছে, মানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি আমরা বসাই, তাই সেই সংখ্যাগুলি পাবো হচ্ছে আমাদের ডোমেন, শুধুমাত্র -2 বাদ দিয়ে, -2 বাদ দিয়ে যে কোনো কিছু আমরা বসাতে পারি। তো এটাকে আমরা লিখতে পারি যে আর আছে ব্র্যাকেটে -2, বাট এখানে যদি আমাদের যেহেতু বাস্তব সংখ্যা দ্বারা পুরো বিগটা করা নেই, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো -∞ থেকে 2 পর্যন্ত, আবার ইউনিয়ন -2 পর্যন্ত, -2 থেকে হচ্ছে আমাদের ইনফিনিটি +∞ পর্যন্ত। এটা কেন বলছি, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে যে 2 আগ পর্যন্ত, এক্স্যাক্টলি 2 না, যখন থার্ড ব্র্যাকেট দেওয়া থাকে তখন আমরা মানে যদি এখানে কোনোটা ভ্যালু থাকে, ধরো 6 বা ধরো আমাদের 7, তাহলে ওই ভ্যালু পর্যন্ত আর কি। বাট যদি ওখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে সেটা আমরা বলবো সেটা ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ভ্যালু আগ পর্যন্ত, ওই ভ্যালুটা না, ধরো যে -2 আগ পর্যন্ত আমরা কোনটা বলতে পারি, যে -1.99999 যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো ওই ভ্যালুটা বাদ দিই, ইউনিয়ন দিয়েছি হচ্ছে আমাদের শুধুমাত্র -2টাকে আমরা বাদ দিয়েছি, +∞ থেকে -∞ হতে পারে শুধুমাত্র আমাদের -2 বাদ দিয়ে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপর ফর্মুলা হচ্ছে, যদি ncx প্লাস হচ্ছে ncy হয়, যেখানে x ইজ নট ইকুয়াল হচ্ছে y, তাহলে আমার এটি কত হবে। এটা একটা ডিরেক্ট ফর্মুলা। এটা হচ্ছে যদি আমাদের দুইটা ক্ষেত্রে আমাদের কি থাকে, দুইটা ক্ষেত্রে আমাদের পাওয়ার থাকে, আর দুইটা ক্ষেত্রে আমাদের n এর ভ্যালু যদি সেম থাকে, তাহলে আমরা n লিখতে পারি হচ্ছে x + y। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা, ওকে। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা, n = x + y। এটাকে আমরা কখন লিখবো, যখন হচ্ছে আমাদের দুইটা ক্ষেত্রে আমাদের n এর ভ্যালুটা সেম থাকবে। তো n এর ভ্যালুটা ধরো একটা যদি আমরা নাম্বার দিই, তাহলে হচ্ছে কত, ধরো 5 বা 6 7 8, বাট x বা y এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে আর কি, এটা ডিপেন্ড করে আসলে, ওকে। তো আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে f(x) = ln sin x ফাংশনটির কোন ব্যতীত সংজ্ঞায়িত, এটা আমাদেরকে বের করতে হবে। আমাদের ফাংশনটা কি ছিল, যে f(x) ln sin x, এই ফাংশনটা কোন ব্যতীত সংজ্ঞায়িত, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা দেখো, ln এর ভিতরে যদি আমরা 0 বসে, তাহলে আমরা সংজ্ঞায়িত পাবো, মানে অসংজ্ঞায়িত পাবো আর কি। ln এর ভিতরে যদি আমাদের আলটিমেটলি 0 ভ্যালু থাকে, সেটাকে আমরা বলছি অসংজ্ঞায়িত, ওকে। তাহলে মান কত, এই যে sin x এর মানটা হচ্ছে আমাদের x এর মানটা 0 হওয়া যাবে না, এটা হচ্ছে 0 থেকে বড় হইতে হবে, 0 হওয়া যাবে না, এবং একই ক্ষেত্রে নেগেটিভ হওয়া যাবে না। ln এর ভিতরে যদি তুমি ln 0 অথবা হচ্ছে তোমার ln মাইনাস বসাও, তাহলে অসংজ্ঞায়িত পাবা। যদি ক্যালকুলেটার মানটা বসাও, অসংজ্ঞায়িত আসবে কিন্তু, ওকে। তাহলে আমাদের ln এর ভিতরে আছে sin x, তাহলে sin x এর মানটা হচ্ছে আমাদের 0 হওয়া যাবে না, এবং নেগেটিভ হওয়া যাবে না, মাইনাস হওয়া যাবে না। তো দেখো এখানে sin x, বাট সাইন যে ফাংশনটা আছে, সাইন ফাংশনটা কার উপর ডিপেন্ডেন্ট, তার হচ্ছে কোণের উপর বা x এর উপর। তো সাইন কত ডিগ্রি মান 0, সাইন হচ্ছে 0 ডিগ্রি মান 0। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি যেভাবে ডিগ্রি বাড়ায়, তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি পজিটিভ ভ্যালু পাবো। তো আলটিমেটলি কিন্তু আমাদের পজিটিভ ভ্যালুটা বের করতে হবে। সাইনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত ডিগ্রি পর্যন্ত পজিটিভ পাওয়া যায়, সাইন হচ্ছে পাই পর্যন্ত পজিটিভ পাওয়া যেতে পারে, মানে পাইয়ের 1 পর্যন্ত
পাই হ্যাঁ পাই পর্যন্ত আর কি, পাই পর্যন্ত হচ্ছে সাইন আমরা পজিটিভ পাবো, বাট পাইয়ের যদি আমরা পরে যাই তাহলে আমরা পজিটিভ মানটা পাবো না। ওকে, বাট জিরো হবে না, পাইও হবে না, মানে পাইয়ের আগ পর্যন্ত আর কি। যেমন হচ্ছে জিরো হবে না, জিরো থেকে বড় যে কোনো ভ্যালু হইতে হবে, পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি কম হইতে হবে, ধরো 179 ডিগ্রি হতে পারে, 179.5 ডিগ্রি হতে পারে। তাহলে জিরো থেকে ধরো আমরা যদি একটু একটু ইয়ে করে লিখি, ধরো জিরো থেকে এটা আরও কম করে লিখলাম, ধরো 0.5 ডিগ্রি থেকে আমাদের 189 পয়েন্ট হচ্ছে আমাদের 5 ডিগ্রি। এর মধ্যে যত ভ্যালু মানে যত ভ্যালু পাবো সবগুলো আমরা পজিটিভ পাবো। ওকে, পজিটিভ পাবো, তো আমাদের এখানে পজিটিভ ভ্যালুটা আমাদেরকে দেখাতে হবে। তো সাইন যেহেতু আমাদের জিরো এবং পাইয়ের মধ্যবর্তী কোণ, তো জিরো থেকে 180 ডিগ্রি এর মধ্যবর্তী যে কোণগুলো আছে, কোণের মানের জন্য হচ্ছে আমাদের সংজ্ঞায়িত মানগুলো পাবো, মানে এখানে কোনো ইরোর মান পাবো না। এই জন্য হচ্ছে আমাদের পুরো ফাংশনের যে অ্যান্সারটা হবে এটা হচ্ছে আমাদের জিরো থেকে হচ্ছে পাই, জিরো থেকে পাই হবে, কারণ হচ্ছে আমাদের সাইনের সঙ্গে এটা কম্পেয়ার। ওকে, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে মাইনাস পাই কমা 2 পাই ব্যবধিতে cos θ প্লাস 1 এর সমাধান সেট কোনটা? ব্যবধি দেওয়া আছে, আমাদের ফাংশন দেওয়া আছে cos θ প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে আমরা থিটা মান যদি কনভার্ট করি তাহলে আমাদের cos θ ইকুয়াল টু -1। তো এরকম ফর্মুলা হচ্ছে, এরকম ফর্মুলা থাকলে আমরা cos θ ইকুয়াল টু -1 এর জন্য আমরা লিখতে পারি 2n + 1 পাই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, কারণ 2n + 1 মানে বিজোড় সংখ্যক পাই যতগুলো হবে সেই সবগুলোর জন্য আমরা -1 পাবো, সবগুলো অ্যাঙ্গেলের জন্য, মানে কসের যে ফাংশনটা আছে তার জন্য আমরা 1 পাবো। ওকে, এখন এখানে ক্ষেত্রে n এর মান যদি আমরা 1 বসাই, কারণ আমাদের যে একটা লিমিট দেওয়া আছে, একটা ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধির মধ্যে আমাদেরকে মানটা বের করতে হবে। এখানে যদি আমরা 1 বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 1 বসালে থিটা মান হয়ে যাবে কত, থিটা মান হয়ে যাবে 2 × 2 = 3, তাহলে 3 পাই। বাট আলটিমেটলি আমাদের কিন্তু 3 পাই নেওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের সর্বোচ্চ 2 পাই পর্যন্ত দেওয়া আছে। এখন এর মান যদি আমরা -1 বসাই তাহলে হচ্ছে আমাদের থিটা মান কত পাবো, 2 × -1, তাহলে 2 × -1 মানে -2 থেকে হচ্ছে +1 বাদ দিলে হচ্ছে -1 মানে পাই। ওকে, তার মানে হচ্ছে পাই পাই হবে, পাই, তাহলে -1 এর জন্য হচ্ছে পাই পাবো। এটা এক্সটেবল, কারণ হচ্ছে আমাদের পাই থেকে শুরু করতে বলছে। আবার এর মান যদি আমরা 4 বসালে হবে না। আচ্ছা, এর মান যদি আমরা জিরো বসাই দেখি, এই মান যদি 0 বসাই তাহলে হচ্ছে আমাদের পাই হবে। এর মান যদি আমরা 0 বসালে এখানে দেখো এই পার্টটা 0 থাকে 1কে পাই দ্বারা গুণ করলে পাই হয়ে যাবে, তাহলে থিটা মান হয়ে যাবে পাই। ওকে, থিটা মান হয়ে যাবে পাই, তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা পাবো হচ্ছে -পাই থেকে পাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ আমাদের এছাড়া অন্য যে কোনো যদি আমরা ভ্যালু বসে তাহলে হচ্ছে আমাদের এই ব্যবধির মধ্যে থাকে না, যেহেতু আমাদের লিমিট দিয়েছে, তাহলে আমাদের -1 এবং 0 মধ্যে মানটা বসাতে হবে। মানটা বসে যে ভ্যালুটা পেয়েছে এটা হচ্ছে -পাই থেকে পাই। ওকে, আচ্ছা আমাদের লাস্ট প্রশ্ন দেখো, আমাদের লাস্ট এখানে যে প্রশ্নটা আছে, এখানে শেষ প্রশ্ন, 2x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস হচ্ছে 12y প্লাস 29 = 0, এটা হচ্ছে 0। এখন এটা তো আমাদের একটা দেখো, এটা হচ্ছে কণিকের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। তো এটাকে আমরা জেনারেল ফর্মুলাটা বের করবো, ফর্মুলা বের করার পরে আমরা উপকেন্দ্রিক লম্বের দূরত্বটা বের করতে পারবো। ওকে, লম্বের দৈর্ঘ্য বের করতে পারবো। তো দেখো আমরা এক্সগুলোকে একসঙ্গে করি, 2x² মাইনাস 12x, তারপর হচ্ছে আমাদের প্লাস 3y² মাইনাস হচ্ছে আমাদের 12y প্লাস 12y, এসে আমাদের এখানে কত 29কে এদিকে 29কে পার না করে দিলাম, প্লাস 29 লিখলাম। তো 29কে আমরা ভাঙে অন্য কিছু লিখবো, দেখো 2 যদি কমন নেই তাহলে x² মাইনাস 6 লিখবো, এখানে যদি 2 কমন নিচ্ছি 6। 29কে আমরা ভাঙে লিখবো 18, মানে এখানে 18 নিব। 18কে যদি আমরা 2 দ্বারা কম করি তাহলে হচ্ছে 9 × 18, এবং 3 কমন নিলে এখান থেকে y থেকে 3 কমন নিলে তাহলে y², তারপর হচ্ছে আমাদের 3 × 4 = 12y প্লাস হচ্ছে আমাদের
12, তাহলে 6, এখান থেকে 6 নিলাম, মানে 6 দুগুণে 6 না সরি, তাহলে এখান থেকে 4 নিলাম, এখানে 4 নিলাম, তাহলে 3 4 12। এখানে আমরা যদি এটা গুণ করি 9 দুগুণে 18, আর এখানে যদি গুণ করি আমাদের হচ্ছে কত, 3 4 12, 18 আর 12 হচ্ছে আমাদের কত, 30, বাট আমাদের আছে 29। যদি এই সাইডে আমরা লিখি হচ্ছে কত, 29, এই সাইডে যদি আমরা লিখি 1, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ব্যালেন্স হয়ে যায়, কারণ আমরা কত লিখছি, আমরা 1 বেশি লিখছি, তাহলে 1 বেশি, ওইদিকে আমরা 1 লিখে দিলাম, তাহলে হয়ে গেল। ওকে, তাহলে এখানে দেখো আমরা 2 কমন নিলে এই সূত্রটা কার, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। এখন এটাকে আমরা যদি একটু আইডিয়াল ফর্মুলা লিখি, তাহলে হচ্ছে আমাদের x মাইনাস 3 হোল স্কোয়ার, এটা হচ্ছে 2টাকে ভাগ করে দিলাম, মাইনাস হচ্ছে প্লাস y মাইনাস কত 2 হোল স্কোয়ার, তারপর হচ্ছে ওখানে 1/3 ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের পরবর্তী সমীকরণ, এটা হচ্ছে পরবর্তী সমীকরণ। তো এই সমীকরণের ক্ষেত্রে আমার পরবর্তীর যে উপকরণ লম্বের যে দৈর্ঘ্য আছে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b²/a। তো এখন দেখো এটা হচ্ছে উপকরণ লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা। এখন বির মানটা হচ্ছে আমাদের 1/3, তাহলে 2 × 1/3 1/3 হোল স্কোয়ার, তারপর ডিভাইড বাই হচ্ছে আমাদের a, এর মানটা হচ্ছে আমাদের হাফ। ওকে, তাহলে এখানে যদি আমরা 2, তাহলে স্কোয়ার করলে 1/9, তাহলে হচ্ছে হাফ। তাহলে আলটিমেটলি কি আসে, আচ্ছা ও এর মানটা কিন্তু এখানে √3 হবে। হ্যাঁ, আচ্ছা √½ হবে, √½ হবে। তাহলে এটা আলটিমেটলি আমরা যদি ইয়ে করে দিই, গুণ করে দিই, তাহলে হচ্ছে আমাদের 3², আচ্ছা এটা আসলে 9 না হয়ে এটা হচ্ছে এরকম হবে, 2 × 1/√3 হোল স্কোয়ার বাই হচ্ছে √½ তাহলে এটা আমার 3 হয়ে যাবে। এটা একটু ভালোভাবে লিখি, তাহলে 2 × 1/√3 ডিভাইড হচ্ছে আমাদের √½ তাহলে হচ্ছে এটাকে উল্টে দিই, তাহলে হচ্ছে 2√2 ডিভাইড হচ্ছে আমাদের 2√2/√3 এটা আসবে। ওকে, হ্যাঁ এটাকে আর সাজিয়ে লেখার কিছু নেই, এটাও লিখলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এতক্ষণ যে তোমাদের আমি যে প্রশ্নগুলো সমাধান করলাম, এটা হচ্ছে আমাদের বিগত সালে যে জিএসটি ভর্তি পরীক্ষার ম্যাথের যেগুলো মানে প্রশ্ন, এই প্রশ্নগুলো দেখো যে প্রশ্নগুলো কিন্তু অনেক ইজি, খুব ইজিলিভাবে সমাধান করা যায়, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে টাইম মেনটেন করা। পরীক্ষার টাইম মেনটেন করাটা খুবই টাফ, কারণ হচ্ছে দেখো যে এই সময়ের জন্য মনে করি তোমরা মানে একটা এমসিকিউর জন্য 40 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে, 45 সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে, মানে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। নর্মালি ধরো যে 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে একটা মানে প্রশ্ন সমাধান করতে হয়। তো এতগুলো ইকুয়েশন লিখে কিন্তু প্রশ্ন সমাধান করা যায় না, বাট নর্মালি কিন্তু আমাদের মানে অনেক প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসে, তাই প্রশ্নগুলো কিন্তু বরাবরই কিন্তু সবাই পারে, মোটামুটি সবাই পারে, বাট পরীক্ষার সময় যে ওই সময়টা মেনটেন করতে পারে না, মেনটেন না করার কারণে কিন্তু মানে প্রপারলি অ্যান্সার করতে পারে না, অ্যান্সার না করার কারণে কিন্তু চান্স হয় না। বাট তোমরা যত বেশি প্র্যাকটিস করবে প্রশ্নগুলো, তত আসলে তোমাদের নিজের মধ্যে সেলফ ডেভেলপমেন্ট হবে, ইমপ্রুভমেন্ট হবে, তত তোমরা ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমার এই পর্যন্তই, এটুকু থাকলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আবার পরবর্তী সময়ে।